শিবায়। নমস্কার। অ্যাস্ট্রোমেধা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। দর্শক, প্রতিটি মানুষের জন্ম একটা উদ্দেশ্য নিয়েই হয়। এ পৃথিবীতে কোনো মানুষের জন্মই উদ্দেশ্যহীন নয়। প্রত্যেকটি জন্ম একটা নতুন অভিজ্ঞতা, নতুন এক্সপিরিয়েন্সকে লাভ করে এবং তার মধ্যে দিয়ে যে অ্যাওয়ারনেস বা কনসাসনেস তৈরি হয়, তাই আমাদের আত্মাকে ইভলভ করে বা বিবর্তিত করে। বলাই বাহুল্য, এই এক্সপিরিয়েন্স বা এই অভিজ্ঞতা সহজ পথে হয় না। নানান চ্যালেঞ্জেস এবং ডিফিকাল্টিজের মধ্যে দিয়েই এই অভিজ্ঞতা আসে এবং আমাদের আত্মার বিবর্তন বা ইভলিউশন হয়। এ কথা বলছি আজকে এই কারণে যে 2025 সাল, এই বছরটি কর্কট রাশি বা ক্যান্সার সাইন এর জাতক জাতিকাদের জন্য একটা ডিফিকাল্টিজ বা চ্যালেঞ্জেসকে নিয়ে এসছে। যে চ্যালেঞ্জেস বা ডিফিকাল্টিজ তাদের বিবর্তনে, তাদের কনসাসনেসে, তাদের অ্যাওয়ারনেসে অনেকখানি সাহায্য করতে পারে, তাদের ইভলিউশনকে, ইভলভকে আরেকটু বর্ধিত করতে পারে। 2025 সাল, এই বছরটি একটা অত্যন্ত পরিবর্তনশীল বছর। এবছর শনি, বৃহস্পতি, রাহু এবং কেতু, এই চারটি স্লো মুভিং প্ল্যানেটের ট্রানজিশন হবে, অর্থাৎ এক রাশি থেকে আরেক রাশিতে গমন হবে বা রাশি পরিবর্তন ঘটবে। কর্কট রাশি বা ক্যান্সার সাইনের অ্যাস্ট্রোলজিক্যাল চার্টের দিকে তাকালে বুঝতে অসুবিধা হয় না যে একমাত্র শনি ছাড়া বাকি তিনটি গ্রহ, বৃহস্পতি, কেতু এবং রাহু, যে পজিশনগুলি নেবে বা যে ভাবগুলিতে বা হাউসগুলিতে ট্রানজিট করবে, সেগুলি শুভ নয়। এই আপকামিং টাইমে বা এই আপকামিং ট্রানজিশনে কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য সালটি কেমন যাবে, কি ধরনের সম্ভাবনা নিয়ে আসতে পারে, সে বিষয়ে আজকে একটা সংক্ষিপ্ত আলোচনা করব এই ভিডিওতে। বছরের শুরুর দিকটায় আপনাদের রাশিচক্রে যে ধরনের গ্রহ সমাবেশ দেখা যাচ্ছে তা হলো, আপনাদের রাশি বা লগ্নে, অর্থাৎ কর্কট রাশি বা লগ্নে মঙ্গল থাকছে বক্রী হয়ে, তৃতীয় কেতু, ষষ্ঠে থাকছে বুধ, সপ্তমে রবি, অষ্টমে থাকছে শনি এবং শুক্র একত্রে, নবমে রাহুর অবস্থান এবং একাদশে থাকছে বৃহস্পতি বা দেবগুরু বৃহস্পতি। একাদশে বৃহস্পতির এই অবস্থান শুভ। 13ই মে পর্যন্ত বৃহস্পতি এই একাদশে অবস্থান করবে। একাদশ ভাব বৃহস্পতির একটি শুভ জায়গা। একাদশ ভাবের বৃহস্পতির অবস্থান অত্যন্ত শুভ একটা অবস্থান। এমনিতেই একাদশ ভাবের কারক গ্রহ হলো বৃহস্পতি। আপনাদের বৃহস্পতি একাদশে অবস্থান করে আপনাদের তৃতীয়, পঞ্চম এবং সপ্তমে দৃষ্টিদান করে আছে। সুতরাং এই সময়টা, এই 13ই মের আগে পর্যন্ত সময়টা আপনাদের জন্য অত্যন্ত পজিটিভ। থার্ড হাউসে বৃহস্পতির দৃষ্টি দিয়ে আপনাদের উৎসাহ উদ্দীপনাকে অনেকখানি বাড়িয়ে রাখছে। ইনিশিয়েটিভসগুলো এখন ভালো থাকবে। যে কাজের জন্য আপনি প্ল্যান করেছেন, উৎসাহিত হয়ে যে কাজে হাত দিচ্ছেন, সে কাজগুলি অনেক কাজগুলি সাফল্যের সঙ্গে শেষ করতে পারবেন। পঞ্চমে বৃহস্পতির দৃষ্টি থাকায় ফিফথ হাউস আপনাদের জন্য পজিটিভ হয়ে আছে। এখন পড়াশোনার জন্য, শিক্ষা লাভের জন্য সময়টা শুভ। যারা কর্কট রাশির জাতক জাতিকা পড়াশোনা করছো, তাদের জন্য সময়টা ভালো। এখন পড়াশোনার ক্ষেত্রে কোনো রকম বাধাবিঘ্ন দেখা যাচ্ছে না। যে সমস্ত আইডিয়াসগুলো নিয়ে তোমরা চলছো, সেই আইডিয়াসগুলোকে ইমপ্লিমেন্ট করতে পারবে এবং সেগুলি অনেক ক্ষেত্রে সফলও হবে। পঞ্চমে দৃষ্টি থাকায় কর্কট রাশির জাতক জাতিকাদের যে ভাবনাগুলি রয়েছে, যে আইডিয়াসগুলি রয়েছে, তা সামাজিকভাবে অনেক ক্ষেত্রে গ্রহণযোগ্য হবে এবং সামাজিক স্বীকৃতি লাভ করতে সুবিধে হবে। সেভেন্থ হাউসে দৃষ্টি থাকায় সেভেন্থ হাউসের ক্ষেত্রেও একটা শুভ সময়, অর্থাৎ এখন আপনাদের সেভেন্থ হাউস বিষয়ক সমস্ত বিষয়গুলি, অর্থাৎ বিবাহ, পার্টনারশিপ, বিজনেস, সব ক্ষেত্রেই একটা পজিটিভ টাইম থাকছে। সুতরাং এই সমস্ত বিষয়ে এখন যথেষ্ট একটা প্রোগ্রেসের ভাব থাকবে, বজায় থাকবে। কিন্তু যখনই 13ই মে
পর 14ই মে সময়টি শুরু হয়ে যাবে। 13ই মের পর থেকে বৃহস্পতি ট্রানজিট করবে আপনাদের দ্বাদশ ভাবে। দ্বাদশে বৃহস্পতির অবস্থান বিশেষ শুভ অবস্থান নয়। দ্বাদশ থেকে বৃহস্পতি চতুর্থে এবং ষষ্ঠে ও অষ্টমে দৃষ্টিদান করে, অর্থাৎ 13ই মের পর বৃহস্পতি দ্বাদশে অবস্থান করে আপনাদের 4th হাউসকে, 6th হাউসকে এবং 8th হাউসকে অ্যাক্টিভ করবে। 6th হাউস এবং 8th হাউস দুটি ডিফিকাল্টিজের হাউস। দ্বাদশ ইটসেলফ এ ডিফিকাল্টিজের হাউস। সুতরাং বৃহস্পতি এই অবস্থানে আপনাদের মেটেরিয়াল গ্রোথকে কখনোই সাপোর্ট করবে না। বৃহস্পতি দ্বাদশে অবস্থান করে অর্থ সম্পদ কিংবা বৈষয়িক বিষয়ের বৃদ্ধিতে বাধা দান করে। তুলনামূলকভাবে স্পিরিচুয়াল ডেভেলপমেন্টের ক্ষেত্রে অনেকটা শুভ। দান ধ্যান, তীর্থ ভ্রমণ এসবের ক্ষেত্রের জন্য শুভ, কিন্তু অর্থ সম্পদ, বৈষয়িক বৃদ্ধির ক্ষেত্রে শুভ নয়। দ্বাদশে অবস্থান করে বৃহস্পতি আমাদের মধ্যে যে ধরনের প্রবলেমসগুলোকে সামনে নিয়ে আসে, আমাদের সামনে যে ডিফিকাল্টিসগুলোকে নিয়ে আসে, সেগুলি এক ধরনের চ্যালেঞ্জেস, যা আমাদের সোলকে ইভলভ করতে অনেকখানি সাহায্য করে। কিন্তু আগেই বলেছি, ডিফিকাল্টিস এবং চ্যালেঞ্জেসের মধ্যে দিয়েই এই আমাদের সোলের ইভলভ হয়। সুতরাং দ্বাদশে বৃহস্পতি আসার পর থেকে একটু ডিফিকাল্টিস এবং একটু চ্যালেঞ্জেস তৈরি হবে আপনার সামনে। সুতরাং আপনাকে তখন একটু এগুলো ফেস করতেই হবে। এরপর 18ই মে রাহু ট্রানজিট হবে আপনাদের 8th হাউসে। 8th হাউসে রাহুর এই অবস্থান থাকবে আগামী 1.5 বছরের জন্য। সুতরাং এই 1.5 বছর 18 মাস রাহু যে 8th হাউসে অবস্থান করবে, তার রেজাল্টস খুব পজিটিভ হবে না। 8th হাউস ইজ দ্য হাউস অফ ডিফিকাল্টিজ এবং হাউস অফ ট্রান্সফরমেশন। সুতরাং নানান ডিফিকাল্টিজের সম্ভাবনা তৈরি হবে এই সময়ের পর থেকে, যা আপনার ট্রান্সফরমেশনের একটা কারণ হয়ে উঠতে পারে। রাহু সেখান থেকে দৃষ্টিদান করবে আপনাদের চতুর্থ ভাবে, তৃতীয় ভাবে এবং দ্বাদশ ভাবে। সুতরাং দ্বিতীয়, চতুর্থ এবং দ্বাদশ ভাবে রাহুর দৃষ্টি যাওয়ায় এই হাউসগুলি অ্যাক্টিভ থাকবে। এদের মধ্যে বিশেষ করে চতুর্থ ভাবে দৃষ্টি থাকার কারণে আপনার মেন্টাল অ্যাংজাইটি এ সময় একটু বাড়তে পারে। আর্থিক সমৃদ্ধি বা আর্থিক ক্ষেত্রে একটু বাধা বিঘ্ন, আর্থিক সমৃদ্ধির পথে বাধা, পরিবার পরিজন বর্গের সঙ্গে সমস্যা তৈরি করতে পারে, স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে সমস্যা আনতে পারে। অষ্টমে রাহু থেকে নানান ধরনের অশুভ শক্তির দ্বারা বাধা বিঘ্ন এবং বিপত্তির সম্ভাবনাকে বাড়িয়ে তুলতে পারে। অর্থাৎ এমন কোনো মানুষও আপনার বিরুদ্ধে তখন অ্যাক্টিভ হতে পারে, যারা আপনার বিরুদ্ধে কোনো রকম ক্রিয়া কর্মের সঙ্গে যুক্ত হয়ে আপনাকে বাধা বিঘ্নের মধ্যেও ফেলতে পারে। সুতরাং এই টাইমটা ব্যয়ের দিক থেকে, অর্থ রোজগারের দিক থেকে, পরিবার পরিজন বর্গের মানুষদের সঙ্গে সম্পর্কের দিক থেকে এবং 4th হাউসে রাহুর দৃষ্টি থাকায় মেন্টাল যে পিস বা মেন্টাল হ্যাপিনেস, এসবের দিক থেকে একটু সমস্যা তৈরি হবে। তবে শনি একমাত্র গ্রহ যে 29শে মার্চ ট্রানজিট করবে আপনাদের অষ্টম ভাব থেকে নবম ভাবে। অষ্টম ভাবের মতন ডিফিকাল্ট হাউস থেকে শনি ট্রানজিট করে যখন নবম ভাবে আসবে, তার তুল্যমূল্য অনেকটা শুভ। শনির এই অবস্থান তুল্যমূল্য একটু শুভ অবস্থান এবং পরবর্তী সময়গুলিতে শনি দশম ভাবে, একাদশ ভাবে ট্রানজিট করবে। সুতরাং শনির এইখান থেকে যে জার্নি শুরু হলো অনেকটাই পজিটিভ হতে হতে পরবর্তী বছরগুলিতে তার আরও যে ট্রানজিট আসবে সেগুলি অত্যন্ত পজিটিভ হয়ে উঠবে আপনাদের জন্য। নবম ভাবে থাকলে পরে শনি আপনাদের নবমের বিষয়গুলিকে একটুখানি দায়িত্বপূর্ণ আচরণের দিকে নিয়ে যেতে চায়। সুতরাং এখানে বাড়ির বয়োজ্যেষ্ঠ ব্যক্তি, গুরুজন স্থানীয় ব্যক্তি, অফিসের বস বা আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, সকলের সঙ্গে আপনার একটা সকলের প্রতি আপনার একটা কিছু দায়িত্ব কর্তব্য বেড়ে যায়। সুতরাং সেখানে দায়িত্ব কর্তব্য করতে পারলে তাদের কাছ থেকে ব্লেসিংস পাবেন, তাদের কাছ থেকে সাহায্য পাবেন এগিয়ে যাওয়ার জন্য। শনি একমাত্র এই সময়, এই 2025 সালের ক্ষেত্রে আপনাদের জন্য পজিটিভ। শনির এই ট্রানজিট
আপনাদের জন্য যতটুকু পজিটিভ রেজাল্টস দিতে পারবে তাকে আপনাদের কাজে লাগানো উচিত। এই পজিটিভিটিকে সঙ্গে নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়া উচিত। তবে একটা বিষয় খেয়াল রাখা উচিত যে 29শে মার্চ থেকে 18ই মে পর্যন্ত শনি আর রাহু একসঙ্গে অবস্থান করবে নবম ভাবে। সুতরাং একটা রাহু শনির এই কম্বিনেশন একটা ডিসপিউট তৈরি করলেও করতে পারে। তাই আপনার পরিবারের লোকজন, বয়োজ্যেষ্ঠ ব্যক্তি, পিতা মাতা বা গুরুজন স্থানীয় ব্যক্তি, অফিসের বস বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, এদের সঙ্গে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ককে বজায় রাখার চেষ্টা করতে হবে এই সময়। যদি কোনো ডিসপিউট তৈরি হয় তাহলে তাকে দ্রুত সহজ পথে সলভ করে নেওয়া উচিত এবং পরবর্তী সময়কে কাজে লাগানো উচিত। কেতুর কথা আসা যাক। কেতু আপনাদের দ্বিতীয় অবস্থান করবে 18ই মে থেকে। এখন থার্ড হাউসে আছে, শুভ অবস্থানে আছে, কিন্তু 18ই মে কেতু যখন দ্বিতীয় ট্রানজিট করবে তখন কেতুর অবস্থান শুভ থাকবে না। দ্বিতীয় আপনাদের খাদ্যাভ্যাসের ভাব, দ্বিতীয় পরিবার, সম্পদের ভাব। সুতরাং কেতু এই ভাবে অবস্থান করে এই সকল বিষয়ের উপর একটা সমস্যা তৈরি করতে পারে। এক্ষেত্রে বলবো যে সবচেয়ে বেশি সচেতন হওয়া উচিত আপনার খাদ্যের দিকে, খাদ্যাভ্যাসের দিকে। কি খাচ্ছেন, কোথায় খাচ্ছেন, কখন খাচ্ছেন এবং কার কাছ থেকে খাচ্ছেন, কার হাত থেকে খাচ্ছেন, এগুলোকে গুরুত্ব দেওয়া দরকার। কারণ রাহু 8th হাউসে আসলে পরে আপনি কোনো একটা অশুভ মানুষের দ্বারাও আক্রান্ত হতে পারেন। সুতরাং কোন মানুষের হাত থেকে খাচ্ছেন এটা খুব গুরুত্বপূর্ণ। আপনি যদি সাত্ত্বিক আহার করতে পারেন বিশেষ বিশেষ সময়ে, বিশেষ করে সোমবার দিনটি, তাহলে অত্যন্ত ভালো। কারণ আহারের ওপরে একটা ইম্প্যাক্ট থাকবে এই সময়। আপনার খাদ্যাভ্যাসের মধ্যে কোনো রকম পরিবর্তন আসতে পারে যদি সেটি নিয়ম মাফিক না হয়। যদি সেটি কোনো অনিয়ম বেনিয়মের মধ্যে যায় তাহলে আপনার শরীরে তার এফেক্ট পড়বে, আপনার হেলথ ইস্যুস তৈরি হতে পারে। সুতরাং এই বিষয়ে সচেতন থাকুন যে কি খাচ্ছেন, কখন খাচ্ছেন এবং কার কাছ থেকে খাচ্ছেন। এখানে খাদ্যাভ্যাসের কথায় কেন বেশি করে বললাম, কারণ হেলথের সঙ্গে এটা জড়িত। অষ্টমে রাহু, দ্বিতীয় কেতু, দ্বাদশে বৃহস্পতি, এই তিনটি গ্রহের এই অবস্থান আপনার হেলথের জন্য খুব শুভ নয়। অষ্টম হেলথকে ডিরেক্ট ইম্প্যাক্ট করে। দ্বাদশে বৃহস্পতির অবস্থান যদিও খুব মেটেরিয়ালিস্টিকের দিক থেকে উন্নত নয়, ভালো নয়, ভালো অবস্থান নয়, কিন্তু স্পিরিচুয়ালিটির দিক থেকে ভালো। সুতরাং দ্বাদশে বৃহস্পতি আপনার হেলথকে খুব বেশি প্রবলেমেটিক না করলেও কেতু এবং রাহু তার উপর একটা ইম্প্যাক্ট রাখছে। রাহু অষ্টমে থাকার ফলে যদি আপনার বিরুদ্ধে কোনো মানুষ কোনো রকম কিছু প্রয়োগ করতে চায় তাহলে এই সময় করে উঠতে পারবে। তাতে আপনি তাই সবসময় সচেতন থাকবেন কি খাচ্ছেন, কার কাছ থেকে খাচ্ছেন সে বিষয়ে। খাদ্যের মধ্যে দিয়ে কোনো প্রতিক্রিয়া আসতে পারে আপনার শরীরে। সুতরাং শরীরকে নিয়ে সচেতন থাকতে হবে এই সময়টা। হেলথ ইস্যুস তৈরি হতেই পারে, সেদিকটা খেয়াল রাখলেই সব ঠিক থাকবে। যে কথাটা দিয়ে শুরু করেছিলাম যে ডিফিকাল্টিস, চ্যালেঞ্জেস এর সময় এটা। বৃহস্পতি, রাহু এবং কেতু যে ধরনের ডিফিকাল্টিস আনতে পারে তার একটা সম্ভাব্য বা একটা সংক্ষিপ্ত আলোচনা করলাম। এই ডিফিকাল্টিসগুলো যে শুধুমাত্রই ডিফিকাল্টিস তা নয়। এই ডিফিকাল্টিসগুলোকে মুখোমুখি ফেস করতে করতে আপনি যে এক্সপিরিয়েন্স পাবেন তা আপনার ইভলভে, আপনার বিবর্তনের ক্ষেত্রে অত্যন্ত সহায়ক হবে। সুতরাং ডিফিকাল্টিস বা চ্যালেঞ্জেস না থাকলে কখনো কনসাসনেস ক্রিয়েট হতে পারে না। কনসাসনেসই মানুষকে উন্নতিতে নিয়ে যায়, মানুষের ইভলভে সাহায্য করে। সুতরাং এই ডিফিকাল্টিসগুলোকে দেখে বা ভেবে ভয় না পেয়ে তাকে সহজভাবে গ্রহণ করুন এবং তার মধ্যে থেকে জ্ঞানকে আহরণ করুন ও নিজেকে বিবর্তিত করতে থাকুন উন্নতির দিকে। তাহলে এই প্রবলেমের সময়েও আপনি পজিটিভ কিছু দিকে এগিয়ে যেতে পারবেন, আপনি উন্নতির দিকে যেতে পারবেন। এই সময় কিছু বিশেষ করে এই সময় সোমবার করে যদি আপনি ফাস্টিং করেন, সাত্ত্বিক আহার করেন, ওম নমঃ শিবায় এই মন্ত্র জপ করেন, তাহলে আপনার জন্য এই ডিফিকাল্ট সময়টিও অনেক সহজ হতে পারবে। আপনি এই সময়গুলিতে যদি বৃহস্পতি, রাহু, কেতু এবং শনি এই 4টি গ্রহের
মন্ত্র জপ করতে পারেন, তাহলে এদের কাছ থেকে যে পজিটিভ এনহ্যান্সমেন্ট পাবেন বা সাপোর্ট পাবেন, তা আপনাকে এই ডিফিকাল্ট সময়কেও, এই স্ট্রেসফুল সময়কেও পার করতে সাহায্য করবে। সুতরাং একটা সাত্ত্বিক আহার, একদিকে যেমন সাত্ত্বিক আহার ভালো, একদিকে এই গ্রহদের পূজা পাঠও শুভ হবে আপনার জন্য, এবং একটা সংযম জীবনযাপন করতে পারলে এই সময়টিও সহজে পার করা যাবে। আজ এখানেই শেষ করছি। আশা করব আপনারা সকলে ভালো থাকবেন। এই 2025 সালটি সময় ডিফিকাল্টিজের মধ্যে দিয়েও কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য একটা ভালো কিছু হয়ে উঠবে এ আশা রেখেই, এই প্রার্থনা করেই আজকের ভিডিও এখানে শেষ করছি। নমস্কার।